বাট গভর্নমেন্ট যদি ট্রান্সপারেন্ট হন, রাজনীতিবিদরা সবাই যদি ট্রান্সপারেন্ট হন, সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন, এখানে বিরোধ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে এখানে লড়াই হয় না, কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন, দেখবেন মারামারি হবে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল বহুত হয়েছে না? পালায় গেছে কে? এক শেখ হাসিনা। সংবিধানকে আপনাকে পারমিশন দেয় যে আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনার সাংবিধানিক দায়িত্ব বুঝাই দিয়ে যেতে হবে আপনাকে। কিন্তু অপারেশন করতে গিয়ে দেখে ইট ইজ টেকিং 4, 5, 7 আওয়ার্স। তার মানে পরবর্তী মুহূর্ত আপনার জন্য কি আসতেছে আপনি আমি তা জানি না। প্রশ্ন হচ্ছে যে কথাগুলা রনি ভাই যেমন একটা কথা বলল, এই যে যারা ক্ষমতা আসছে এখন একটা মজা পাইছে। ক্ষমতাটা কিন্তু দায়িত্বশীল লোকের জন্য মজার নয়, দায়িত্বের। এখন ইউনূস সরকারের প্রতি সেই দাবি তো সবারই ছিল, আশা ছিল সবার। উনি দেবতা না, ইউনূস সাহেব অনেক কিছু, উনি নোবেল বিজয় করছেন, ইয়ে করছেন, ভালো মানুষ হতে পারেন, কিন্তু দেবতা তো না, ভুল তো তার হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি রনিবেকে একটা প্রশ্ন করি যদি, যে আজকে যে সরকারটা 5ই আগস্ট অন্তত যে সরকারকে সবাই সহযোগিতা করছে, কোনো ডাউট নাই, 5ই আগস্টে এই সরকারকে তো সবাই সহযোগিতা, 8ই আগস্ট থেকে 8ই আগস্ট হইল 5ই আগস্টের পরে এই সমস্ত রাজনীতিবিদগুলো কিন্তু বিগত 12 বছর আওয়ামী লীগের বিরোধিতা করছে, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন, শুধু বিরোধী আন্দোলন করছে, ওই তো আন্দোলন করছে, বিরোধিতা করছে, সবকিছু করছে। তা সত্ত্বেও সে 15 বছর ক্ষমতায় ছিল। আপনি বিরোধিতা করা সত্ত্বেও 15 বছর ক্ষমতায় ছিল, আর সহযোগিতা করা সত্ত্বেও সে 12 মাসে তালমাতাল। মানে আমি বুঝাইতে চাচ্ছি এটা কোন সহযোগিতার নমুনাটা কি? আপনি সহযোগিতা করে 12 মাস রাখতে পারতেছেন না, সব এলোমেলো হয়ে যেতেছে। আর 12 বছর বিরোধিতা করছেন যাদের, তারা 15 বছর কমফোর্টেবলি ক্ষমতায় রয়েছে। এতে যে মানুষ মার্কেটে সেগুলো এখন ইম্যাটেরিয়াল হয়ে গেছে। এখন আপনি আসেন যে নির্বাচন চায়, কেন চায়? যারা চায় তারা কেন চায়? যারা চায় না তারা কেন চায় না? নির্বাচনের যারা চাচ্ছে অপরাধ না, নির্বাচন চাও একেবারেই অপরাধ না গণতান্ত্রিক দেশে। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে নির্বাচনটা চাচ্ছেন ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পাশাপাশি আপনার এই উদ্দেশ্যটাও থাকতে হবে যে আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব, এই চাওয়াটাও থাকা উচিত। সেই চাওয়াটা কি নাই? সেটা বলছি। এখন সে চাওয়াটা আমি তো বলতে পারবো না, কিন্তু জামাত ইসলামের আমির বলতেছে দেশে এমন, মানে এখন যে বর্তমান পরিস্থিতিতে কিসের নির্বাচন, তাহলে এই কোশ্চেন মার্কটা তো সে করছে। তারটা যদি আমি ধরি, সে তো মাঠে রাজনীতি করছে, আমি করতেছি না, সে তো করতেছে। হি হ্যাজ রেজড এ কোশ্চেন। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি সাধারণ লোক হিসাবে দেখি, আপনি কিন্তু বিগত দিনগুলো যারা নির্বাচনে যায়নি কিংবা গিয়া হোঁচট খাইছে, তাদের কিন্তু একটাই ছিল যে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু বাংলাদেশের নির্বাচন সবসময় একটা বড় ইস্যু। এই প্রশাসন দীর্ঘ 3টা নির্বাচনের পিছনের 8 বাদ দিলাম, 14, 18, 24-এ লেভেল প্লেইং ফিল্ড দিতে পারেনি। তোলে রাজনৈতিক দল বিএনপি প্রশ্ন তুলেছে যে এটা নিয়ে এখন নির্বাচনে টালবাহানা করা হচ্ছে, তাদের তো খুব অযৌক্তিক। না, নির্বাচনের জন্য তালবাহানা এই সরকার করছে কি না, এই তো কথা। আপনি আজকে এই মুহূর্তে যে নির্বাচনটা, এই জাস্ট এই মুহূর্তে আপনি নির্বাচন দেন, আমি এই সরকারের ব্যাপারে নিশ্চিত আপনাকে কয়েকটা কথা বলি। আমার ধারণা, আমারটা অ্যাবসলিউট নাও হতে পারে, এই সরকার কোনো সাংবিধানিক সরকার না। এই সরকারের যে বর্ণনাটা সে সংবিধানে নাই। তিনি অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানে নাই। সংবিধানে 2টো সরকার আছে, একটা হলো সংসদ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, আর একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই এবং তার কোনো কমিটমেন্ট নাই, তার কোনো মেয়াদ নাই। কিন্তু উনি একটা মেয়াদ বহু আগে দিয়ে দিছেন, ডিসেম্বর থেকে জুন এর ভিতরে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। সেখানে আবার কথা আছে, বলছে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে। এখন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় মাত্র 1.5 মাস। তাহলে কোন সংস্কারে যাচ্ছে? ডিসেম্বরে তো নির্বাচন দেওয়ার কথা যদি অল্প চায়, কিন্তু সেখানে ফেব্রুয়ারি 15 যদি নির্বাচন হয়, তরকারি খাতে ধরে নেই, তাহলে এই ফেব্রুয়ারি 15 পর্যন্ত কোনটা হবে? অল্প একটু বেশি। আমরা সরকারকে যে বিষয়গুলো বলি, যে কোনো ঘটনার জন্য দায় সরকারকে নিতে হয়, কিন্তু আপনাকে প্রথম বিবেচনায় নিতে হবে
বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে, বাংলাদেশ জন্মের পরে, পৃথিবীর আলাপ বাদ দিলাম, বাংলাদেশ জন্মের পরে এরকম একটা সরকার আপনি বাংলাদেশে দেখছেন কিনা যে একটা সরকার যদি এরকম দুইটা ভাগ করি, এই পাশে হইলো পতিত সরকারের রাষ্ট্রপতি আর এই পাশে হইলো এনটি আওয়ামী লীগ একটা সরকার, এইটা জন্মের পরে দেখছেন আপনারা? দেখেন নাই। তো এই পিকুলিরিটি আপনাকে মাথায় নিতে হবে, যেটা নিয়ে কাজ করতেছে আজকে 11 মাস। 1 নম্বর। 2 নম্বর, আপনি কি দেখছেন আমাদের দেশে সেগুলো ঠিক করছে না কেন? ঠিক করবেন কিভাবে? আপনি যে কোঅপারেশন বললাম না একটু আগে, ইউনিট সরকারকে সবাই কোঅপারেট করতেছে, তাতে সে 11 মাসে তালমাতাল। এটাকে বলে কোন কোঅপারেশন? এক জায়গায় বিরোধিতা করে 15 বছর ক্ষমতায় থাকলো সে, আর আপনারা কোঅপারেশন করে তার 11 মাস রাখতে পারতেছেন না। আপনাকে বুঝতে হবে এটা কোন কোঅপারেশন। আমার এই মিথ্যা বলার কিছু না, আমি যা বিশ্বাস করি আমি তাই বলছি। কারণ আপনি এটা দেখেন না যে ওই পাশে তো আওয়ামী লীগ রাষ্ট্রপ্রধান আর এই পাশে এনটি আওয়ামী লীগ বসে আছে, আপনি এটা কিভাবে মিলাবেন? 1। 2, আমাদের দেশে শাহাবুদ্দিন সাহেব টেক ওভার করছিল, আমাদের দেশে লতিফুর রহমান নির্বাচন করছে, ওই যে যেটাকে বলে তত্ত্বাবধায়ক সভার 3 মাস 6 মাসে নির্বাচন করে যেটা গেছে। তারা ছিল কোথায়? আসছিল জাস্ট সরকার বলতে যাবো যে সে লোকগুলা চলে গেছে, টোটালটা সাজানো ছিল। আপনি এসে বসেছেন, নির্বাচন দিয়ে চলে গেছেন। আর এবার কি হয়েছে? অর্ধেক তো বললামই আওয়ামী লীগ আছে, তারপরে কি বাইতুল মালের খতিব পলাতক, বাংলাদেশ ব্যাংক গভর্নর পলাতক, বিচারপতিরা পলাতক, 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া। এ কোন দেশ? আপনি সেই দেশে চট করে চাইতেছেন। আবার এই বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, বেনজির সাহেব বলে গেছে আমাদের 90% পুলিশ এখনো আওয়ামী লীগের, প্রকাশ সেইগুলা। তা আপনি কি করবেন? 16 বছর যারা নিয়োগ দিছে সেই লোকগুলো আপনি কোথায় বদল করবেন? 1 তলাটা 2 তলায়, 2 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়, লোক তো সেই একই। কোথায় আছেন আপনি? আপনি তো সবকিছু কনসিডার করতে হবে। তারপরে আপনি বলেন, এই যে কত কনফিউজিং কথাবার্তা, কত কন্ট্রাডিক্টরি। আলী রিয়াজ বসছেন ঐক্যমত্যের ইয়েতে, উনিকে বিদেশি নাগরিক, এই বিতর্ক আছে। তো বিদেশি নাগরিক যখন চালাইতে পারবেন না, বিদেশি নাগরিকের আলোচনায় যাচ্ছেন কেন? ওয়াই আপনি যাচ্ছেন কেন? মেক ইউর সেলফ ডিটারমাইন্ড, আমি যাবো না। আপনি যদি ওইটাই মনে করেন তাহলে বিদেশি নাগরিক অধীনে যাচ্ছেন কেন? একদিকে বিদেশি নাগরিক বলতেছেন, আবার যাচ্ছেন। এইদিকে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দলটা রাজনৈতিক, তারা এখানে বলতেছে অমুক 2 জন উপদেষ্টার এবং খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চাই। আবার লন্ডনে গিয়ে সেই খলিলুর রহমান তাদের যে মাথা, সবচেয়ে বড় মাথাটা, তাকে রিসিভ করে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতেছে, এন্ডোর্স করতেছেন। তাহলে আপনি কি করবেন? আপনি এটা সামাল দিবেন কিভাবে? এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছে, এই সরকার আসার পর সরকারি কর্মচারী আন্দোলন হয়েছে। কোন রাজনীতিবিদ মাঠে নেমে বলছে এই মিয়া এত নির্বাচিত সরকার না, তোমরা কেন তাকে ডিস্টার্ব করছো? একটা নির্বাচন দেওয়ার জন্য সুযোগ দাও। আর তারা আসার পর যে আন্দোলনগুলো করছে, এটা তো এই সরকারের ক্রিয়েশন না, এটা তো আগের দাবি দেওয়া তাদের নিয়ে আসছে এই সরকারের সময়। আমরা কিন্তু কেউ বলি নাই যে ভাই তোমরা কেউ ডিস্টার্ব করো না, ওনাকে সুস্থ মস্ত কাজ করতে দাও, একটা নির্বাচন দিয়েছো, কেউ বলি নেই। আমরা মুখে আমরা যতই বলি, কোনো রাজনৈতিক দল এটা বলে নাই। হয়তো কি না হয়তো পরের কথা, দ্যাট উড হ্যাভ বিন এ পার্ট অফ কোঅপারেশন, সেটা আমরা দেখি নাই। তা আপনি সরকার কি করবেন? আপনার ফুল টাইম টালমাটাল করতেছেন। বিচারপতি ভাই ভাই একটা কথা বলছে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আপনি বাংলাদেশের ক্ষমতার পালাবদল বহুত হয়েছে না? পালায় গেছে কে? এক শেখ হাসিনা। সংবিধানকে আপনাকে পারমিশন দেয় যে আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনার সাংবিধানিক দায়িত্ব বুঝাই দিয়ে যেতে হবে আপনাকে। আপনি কোথায় গেছেন? সংবিধান তো ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি চলে গেছেন। আপনার সংবিধান তোমার ডাস্টবিনে, মুক্তিযুদ্ধের চেতনা সহ আপনি চলে গেছেন। আপনি এটা কি করবেন? আপনি সংবিধানের দায়িত্ব ছুঁড়ে মেরে চলে গেছেন, এইটার কৈফিয়ত কি? কাকে দায়িত্ব বুঝাই দিয়ে গেছেন? আপনি যে নির্বাচন চান, আমাকে দায়িত্বটা বুঝাই দিছে কে? আমাকে বসাইছে সংবিধান 106 দ্বারায় সুপ্রিম কোর্টের ব্যাখ্যা মোতাবেক। তারপরে দয়া করে উনি টাইম দিছেন যে আমি জুন 26-এর মধ্যে চলে যাব। সে টাইম দিতে বাধ্য না, কারণ তার ওই শর্তের ভিতরে টাইম নাই। আমি কতদিন মেয়াদ বলে দিছে? সুপ্রিম কোর্টের 106 দ্বারায় যে রেফারেন্স আসছে তাতে কি বলছে ওনার কাজ কি, উনি থাকবেন কতদিন? কিছুই বলেন নাই। উনি বলছেন যে আমি চলে যাব। আমি এখন মনে করি রাজনৈতিক দলের যে কাজগুলো, সাধারণ মানুষের কথা বলছে একটা, সংবিধান নিয়ে ভাবে না। পৃথিবীর কোনো দেশে সাধারণ লোক সংবিধান নিয়ে ভাবে না। সংবিধান নিয়ে কাজ করে লিমিটেড লোক, হাতে গোনা লোক সংবিধান নিয়ে কাজ করবে, তারপরে সেটা আপনি এক্সিকিউট করবেন। এই যে আপনি আজকে কতদিন ধরে চলতেছে, ইউনূস সাহেব একটা অথর্ব লোক, রাজনীতি বোঝেন না, কিচ্ছু বোঝেন না। রাজনীতির উদ্দেশ্য তো ক্ষমতায় যাওয়া, যারা ভোট চায় তারাও তো ক্ষমতায় যাবে। তা আপনার ক্ষমতায় ইউনূস সাহেব চলেই গেছে। রাজনীতি বুঝেন না, উনি ক্ষমতায় গেছেন। আর আপনারা রাজনীতি বুঝেন, তারা তার কাছে নির্বাচন চাচ্ছেন।
যে নাকি বিদেশি লোক নিয়ে দেশ গঠন করতেছে, সেই বিদেশি লোক মানেন না, তার সাথে আলোচনায় গিয়ে বসতেছেন। মানে আমি ঠিক বুঝি না যে কোন পদের লোক, আমরা কোথায় আছি, এটা আপনার সমাধান কি করবেন? কঠিন পরিস্থিতি। আজকে এতদিন ধরে আলাপ আলোচনা করে ইম্যাচিউরড ইউনূস সাহেব রাজনীতি বোঝেন না, এনজিও চালান, কিন্তু ম্যাচিউরড রাজনীতিবিদরা গিয়েও তো একটা ঐক্যমত আসতে পারলেন না যে তাড়াতাড়ি এগুলো সমাধান করে একটা নির্বাচনে আমরা যাই। এখন এই পরিস্থিতি এমন হইতেছে, সবাই যেভাবে আলাপ ঐক্যমত্যা আসবে কিভাবে? ঐক্যমত্যা আসতে গেলে আপনি যে সিচুয়েশন হচ্ছে যে অনেক রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসছে, তাদের ক্ষমতায় যাওয়ার পথটা রুদ্ধ করা হচ্ছে। ইয়েস, এই দায়টা কার? এই যে সামরিক শাসন দেশে আসছে দুইবার, 111 আসছে, তারপরে যে এই ইউনূস সরকার আসলো, এই দায়টা কার? সবাই আসার আগে তো রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল নাকি আমার বাবা ছিল? একটা বলবেন যে ওই যে ঐক্যমত হচ্ছে না, সবাই তো রাজনীতিবিদ। যদি এই মুহূর্তে বাংলাদেশের সব দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনটা হয়, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এক, সংখ্যাগরিষ্ঠতা মানে বেশ ভালো বলেন। 2 নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগের যদি ভোট আপনি মিনিমাম ধরেন, এক সময় তো 40 উপরেই গেছে তারা, এখন তো 25 বা 20% নিচে দিবেন না। তো তারা যদি কোনো একটা দলের আন্ডারে গিয়ে ঐক্যবদ্ধ হয়, তার মানে তারা সিট পাচ্ছে 25% পারলে 75 জন, তার মানে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে না? সেইটার আনসার তো আমি দিব না। ইট শুড বি ডিসাইড বাই দ্য পলিটিশিয়ানস ওয়েদার দে ওয়ান্ট আওয়ামী লীগ অর নট। পিআর পদ্ধতি না আপনি বলবেন এখন পিআর পদ্ধতি, যেটা পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা আছে। আমি ব্যক্তিগতভাবে যে আমি কিন্তু পিআর পদ্ধতি চাই না বা চাই এই মতে আমি নাই, কারণ আমি তো একজন আলোচক। আপনি পিআর পদ্ধতি মানে হচ্ছেই, এটা তো আমার বুঝাই বলার দরকার নাই, পিআর পদ্ধতিতে যে পরিমাণ ভোট পাবে ওই অত শতাংশ ভোট সিট পাবে। এখন মনে করেন 12 কোটি ভোটার, আমরা 50% ভোট হইল 6 কোটি। 6 কোটি ভোট হলে যদি 3 কোটি ভোট বিএনপি পেয়ে যায়, 150 সিট পাবে। হিসাব সহজ, 150 সিট পাবে, হিসাব সহজ। এখন 150 সিট সে পাবে। এখন যদি জামাত 80 লক্ষ ভোট পায়, 40টা সিট পাবে ফর এক্সাম্পল। এনসিপি যদি 60 লক্ষ ভোট পায়, 30টা সিট পাবে। এটার মানে হচ্ছে আপনি যদি পিআর পদ্ধতিতে যান, তাইলে কি হয়, সমস্ত রাজনৈতিক দল তার ওপিনিয়ন দেওয়ার জন্য সংসদের ভিতরে ঢুকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার ফলে আপনি বাইরে আন্দোলন কমাইতে পারেন, যে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে আছে, সুতরাং বাইরে আন্দোলন করবা না। 3 নম্বর হইল, এখানে যারা ভোট দেয় ভোটটা বিফলে যায় না, কারণ আমি ভোট দেওয়ার মানে হচ্ছেই আমি যে দলে ভোট দিলাম তার কেউ না কেউ প্রতিনিধি হিসাবে যাবে। এটা ধরেন আপনি মেরিট। আর ডিমেরিট যদি ধরেন, একটা দুর্বল সরকার হবে। বাট গভর্নমেন্ট যদি ট্রান্সপারেন্ট হন, রাজনীতিবিদরা সবাই যদি ট্রান্সপারেন্ট হন, সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন, এখানে বিরোধ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছেই রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে, এখানে লড়াই হয় না, কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন, দেখবেন মারামারি হবে।